যে 2002 সালের কাট অফ ইয়ার পর্যন্ত যাদের নাম ভোটার লিস্টে থাকবে তাদের প্রত্যেকের নাম থাকবে। 2002 সাল পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম আছে সেই নাম যদি বাদ যায়, আমি এখানে আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এখানকার বিধায়ক হিসাবে তাদের নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার দায়িত্ব থাকবে আমার। যে কেউ আমাকে ফোন করবেন তাদের নাম আমি ভোটার লিস্টে তুলে দেব। 2002 সালের পর যাদের ভোটার লিস্টের নাম উঠেছে, এই 21 সাল 22 সাল 24 সাল পর্যন্ত যারা ভোট দিয়েছেন, এই সংখ্যা খুব বেশি নয়, তাদের নাম বাদ যেতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে। ভয়গুলো কেমন দেখাচ্ছে আমি আপনাদেরকে বলি। একবার এক এক রকম বলছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছেন, ওদের ব্লকের নেতৃত্বরা সেই কথা বলছেন। যাদের নাম 2002 সালের পরে ভোটার লিস্টে উঠেছে, এখন হয়তো কোনো কারণে বাদ গেল, তারা সিএ তে নাম তুলতে পারবেন। সেই ফর্ম বিলি হচ্ছে। এটা ভারত সরকারের একটা আইন। আমাদের দেশে যেসব আইন তৈরি হয় সব পার্লামেন্টে হয়, অ্যাসেম্বলিতে হয়। আইন ছাড়া কোনো কাজ হয় না। এই রাস্তা দিয়ে টোটো চলছে, এই টোটো চলার জন্য একটা আইন আছে। এই যে দোকানগুলো চলছে, এই দোকানগুলো চলার জন্য আমাদের দেশের একটা আইন আছে। আইন মেনে চলে। যে দোকানদাররা ট্যাক্স দিচ্ছেন তার জন্য একটা আইন করা হয়। ফলে আমাদের সমাজে প্রচলিত যে ব্যবস্থাগুলো আছে তার জন্য এক একটা আইন তৈরি হয়। রাজ্যে বিধানসভায় হয় আর ভারতবর্ষে পার্লামেন্টে হয়। এটা সংবিধান স্বীকৃত। যারা সংখ্যাগরিষ্ঠ তারা বিল আনবে, সেই বিল তারা প্লেস করবে। বিলের উপর ডিবেট হবে, বিতর্ক হবে, চর্চা হবে। 2 দিন লাগে, 3 দিন লাগে। যদি সর্বসম্মত হয় ভালো, যদি সর্বসম্মত না হয়, যারা অপোজিশন থাকবে, বিরোধী থাকবে, তারা ভোটাভুটি চাইবে। আর ভোটে যারা সংখ্যাধিক্যে জিতবে সেই বিল পাস হবে। তাহলে সংখ্যাধিক্যের ভিত্তিতে সেই বিল পাস হয়েছে, এসআইআর পাস হয়েছে, আজকে নয়। এরকম এসআইআর এর আগে 29টা হয়ে গেছে আমাদের ভারতবর্ষে। 30তম এসআইআর সময় পশ্চিমবাংলায় এই এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে কেন? এর আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসের সাথে সরকার করেছেন, বিজেপির সাথে সরকার করেছেন, বিজেপির মন্ত্রী হয়েছিলেন। তখন এসআইআর হয়েছে, তখন তিনি দুহাত তুলে মেনেছিলেন। আজকে বিরোধিতা করছেন কেন? এই মমতা ব্যানার্জি আপনারা মনে করে দেখুন কিরকম রাজনীতিতে মিথ্যা কথা বলে, কিরা একদম ওপেন বিচারিতা করেন। 2005 সাল পশ্চিমবাংলা থেকে মুখ্যমন্ত্রী পার্লামেন্টে তিনি সাংসদ হয়েছিলেন, যাদবপুর থেকে জিতেছিলেন। তখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট গভর্নমেন্ট এখানে জিতছে। 2005 সালে এসে মমতা ব্যানার্জি আওয়াজ তুললেন, ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারীরা আসছে, আর সেই অনুপ্রবেশকারীদের নাম সিপিএম ভোটার লিস্টে তুলে দিচ্ছে, যার জন্য এরা 34 বছর সরকারে থেকে গেছে। পার্লামেন্টের স্পিকারকে উদ্দেশ্য করে একগুচ্ছ কাগজ ছুঁড়ে স্পিকারের গায়ে ছুঁড়ে মেরে সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি একদিনের 24 ঘন্টা বাংলা বন্ধ রেখেছিলেন, বলছিলেন এই এসআইআর অবিলম্বে বন্ধ করতে হবে। আমার মনে হয় যারা রাজনীতির লোক, এমনকি অনেক জ্ঞানী লোক, গুণী লোক, সাধারণ মানুষ অনেকেই জানেন সেদিনকার ইতিহাস। তাহলে সেদিন আপনি কেন এসআইআর এর বিরোধিতা করার নামে সেই আন্দোলন করেছিলেন? কেন সেদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলেছিলেন? এইসব অনুপ্রবেশকারীদের বাংলাদেশের বর্ডার দিয়ে ঢুকিয়ে এনে বামফ্রন্ট সরকার ভোটার লিস্টে এদের অবৈধভাবে নাম তুলে দিচ্ছে, আর এদের ভোটে নির্বাচনী বৈতরণী পার হচ্ছে। 34 বছরের এইভাবে সরকারে থেকে গেছে। ফলে অবিলম্বে এই অনুপ্রবেশকারী বন্ধ করতে হবে। আর আজকে উনি অনুপ্রবেশকারীদের বাংলাদেশের বর্ডার দিয়ে জিহাদিদেরকে শুরু করে, রোহিঙ্গা থেকে শুরু করে
আজকে পশ্চিমবাংলায় তাদেরকে ঢুকিয়ে দিচ্ছেন, দিয়ে ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছেন। আর ভারত সরকার আইন করেছে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকতে দেওয়া যাবে না। কারা এই রোহিঙ্গারা, কারা এই জেহাদিরা? আপনারা বিনয়ের সাথে একটু ভাবুন, ভারতবর্ষের জনসংখ্যা এই মুহূর্তে কত? 140 কোটি টাকা। 2011 যে সেন্সাস অনুযায়ী বলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এসআইআর মানব না, তার মানে অনুপ্রবেশকারীদের ঢুকতে দিতে হবে। একটা সময় তিনি বিরোধিতা করেছেন রাজনৈতিক স্বার্থে, আর এখন আবার রাজনৈতিক স্বার্থে তিনি এসআইআর এর বিরোধিতা করছেন। যখন যেমন তখন তেমন। আমার স্বার্থ, আমার রাজনৈতিক স্বার্থ, আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ক্ষমতার টেবিলে থাকার জন্য, ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য, এমএলএ এমপি হওয়ার জন্য আমি যখন যেমন তুলবো, আইনের ঊর্ধ্বে যাব। একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে যিনি আইনের ঊর্ধ্বে, যিনি সংবিধান মানেন না, বিচার ব্যবস্থা মানেন না, আরবিআই মানেন না, রিজার্ভ ব্যাংক মানেন না, সেন্ট্রাল ফোর্স মানেন না, প্রধানমন্ত্রী মানেন না, মহিলা কমিশন মানেন না, তিনি সবকিছুর ঊর্ধ্বে। অথচ বলা আছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরকার চালাতে হলে সংবিধান মেনে চলতে হবে। এসআইআর পার্লামেন্টে পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়েছে, সিলেক্ট কমিটিতে পাস হয়েছে, ডিবেট হয়েছে, তারপরে সেটা আইনে পরিণত হয়েছে, রুলস হয়েছে। কেন মানবেন না আপনি? কেন বিভ্রান্ত করছেন? কি বলছেন তৃণমূলের ছেলেরা? আমার মনে 4 নভেম্বর মনে করে দেখুন 2025, যেদিন এসআইআর নির্বাচন কমিশন পশ্চিমবাংলা যেদিন চালু করলো, কলকাতার হাজরা মোড়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু মানুষকে রাস্তায় নেমে এসআইআর এর বিরোধিতা করলেন, বলছে এসআইআর মানছি না, মানবো না, এসআইআর পশ্চিমবাংলায় হতে দেব না। আর সাথে সাথে ব্লকে ব্লকে তৃণমূলের নেতৃত্বরা, কর্মীরা নেমে পড়লেন। দিদি বলেছেন, আগে পেছে চিন্তা করলেন না, দিদি যখন যা বলবে তাই করতে হবে। এরা এসআইআর এর বিরোধিতা করলেন। কালকে চাকদার একজন তৃণমূলের নেতা, তিনি একটা পোর্টালকে বাইট দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা এসআইআর এর বিরোধী নই, আমরা এসআইআর এর পক্ষে। কেমন জলজান্ত মিথ্যা কথা বলছেন। যারা কদিন আগে এসআইআর এর বিরোধিতা করে মিছিল করলো চাকদায়, কলকাতায়, তারা বলছে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ক্যাম্প করেছি, টেবিল নিয়ে আমরা বসে মানুষকে সহযোগিতা করেছি, এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিতে সহযোগিতা করেছি। খেলার নাম বাপ। এসআইআর যে করতে হবে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে জানেন। এখন বলছে 85% এসআইআর এর ফর্ম আমরা ফিল আপ করেছি। আর বঙ্কিম বোস কি করছেন? উনি মোটা পেট নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন, ওনাকে কেউ খুঁজে পান না, দেখতে পান না। আমি তো এই রাস্তা দিয়ে মাসে 15 বার যাতায়াত করি আমার গাড়ি নিয়ে। রাস্তার দুপাশে মানুষ হাত তোলে, দোকানদাররা হাত তোলে, হাত দেখায়। আপনি বলুন না, একজন বিরোধী দলের বিধায়ক, তার কাজ কি? সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ থাকবে, বিরোধী পক্ষ থাকবে। সংখ্যাগরিষ্ঠ যারা হবে তারা সরকার চালাবে, তারা পঞ্চায়েত চালাবে, পঞ্চায়েত সমিতি চালাবে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় আমরা বিরোধী। চাকদায় আমি বিরোধী বিধায়ক। চাকদা সৃষ্টির পর এখানে কোনো বিরোধী বিধায়ক ছিল না, এই প্রথম 2025 সাল। আপনারাই তৈরি করেছেন, আপনাদের যন্ত্রণা থেকে এখানে বিরোধী বিধায়ক করেছেন, আপনাদের জ্বালা থেকে করেছেন। আমি সেই জ্বালা যন্ত্রণার কথা
আপনাদের একবার স্মরণ করতে বলবো, আমি তুলছি না, আমরা সময় এলে ঠিক বলবো। ওরা যদি আমাদের ঢিল মারে আমাদের হাতেও পাটকেল থাকবে, এটা যেন ওরা ভুলে না যায়। ব্যক্তি আক্রমণের একটা সীমা থাকবে। আমরা যখন বলা শুরু করব না, ওদের আন্ডারপ্যান্ট জাঙ্গিয়া পর্যন্ত খুলে যাবে, আমি আপনাদের বলে যাচ্ছি। রাজনীতি করুন, আপনাদের এই এলাকার মানুষ প্রত্যেককে চেনে। তো বিরোধী বিধায়কের কাজ হচ্ছে সরকার পক্ষ যে কাজগুলো করবে না সেই কাজগুলো যাতে তারা করে সেগুলো নিয়ে তাদেরকে বলা, সরকারকে চিঠি দেওয়া, মানুষকে নিয়ে আন্দোলন করা। এর বাইরে বিরোধী বিধায়ক উন্নয়নের কোনো কাজ করতে পারে না। তার হাতে থাকে 70 লাখ টাকা বছরে। এই 70 লাখ টাকা দিয়ে আমাদের প্রায় 268-69টা বুথ, প্রতি বুথে কাজ করলে কত টাকা করে লাগে? এক একটা বুথে 40-50 হাজার টাকা আপনি খরচা করতে পারবেন। 40-50 হাজার টাকা দিয়ে কি উন্নয়ন হবে? তো ওরা বলেছেন বঙ্কিম ঘোষ কি উন্নয়ন করেছে। আমি সময় মতো নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তো ওদের বলতে হবে পৌরসভা ওরা চালাচ্ছে, গ্রাম পঞ্চায়েত একটা ওরা চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি ওরা চালাচ্ছে, জেলা পরিষদ ওরা চালাচ্ছে, রাজ্য সরকার ওরা চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে ওরা সরকার চালাচ্ছে, সংবিধান মেনে চালাচ্ছে। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 2019 সাল জগন্নাথ সরকার এখানে 21টা ওয়ার্ড আছে, প্রায় 88টা বুথ আছে, 21টা ওয়ার্ডে জিতেছে, 88টা বুথে জিতেছে। 2019 সাল পার্লামেন্ট ইলেকশন, তারপর 21 সালে নির্বাচন, আমি দাঁড়ালাম এই শহরে 21টা ওয়ার্ড 88টা বুথে আমি জিতলাম, আপনারা জিতলেন। তৃণমূল 0, একটা ভোটে যেতে না, 0 পেয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে। তারপরে এলো 23 সাল বোধহয় পৌর নির্বাচন, পুলিশ দিয়ে নির্বাচন হলো, রাজ্য প্রশাসন দিয়ে নির্বাচন হলো, রাজ্য নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হলো। রেজাল্ট, একজন কাউন্সিলর বললেন আমি প্রায় 5000 ভোটে জিতেছি, আমি রেকর্ড ভোটে জিতেছি। আর তার 2 বছর আগে দুটো বড় বড় নির্বাচনে 0 পেয়েছিলেন, আর 1 বছর পরে 5000 ভোটে জিতে গেলেন একটা বুথে। বিজেপি হাঁ হয়ে গেল, সিপিএম হাঁ হয়ে গেল, 5000 ভোটে জিতে গেলেন। কোন জাদু বলে আপনারা জানেন না? আপনারা বাড়ি থেকে বেরোতে পারেননি, আপনারা ভোট দিতে পারেননি, দেদার ছাপ্পা, দেদার ভোট চুরি। আমি সেই জন্য বলি এই পৌরসভা মানুষের রায়ের পৌরসভা নয়, এই পৌরসভা চুরির পৌরসভা, এই পৌরসভা ছাপ্পার পৌরসভা। আর সেই জন্য এই পৌরসভার আজকে এই বেহাল অবস্থা। যোগ্য লোক নেই পৌরসভা পরিচালনা করার মতো। মানুষ যে যোগ্য লোককে ভোট দিয়ে এখানে পাঠাবে সেই সুযোগ পায়নি, সেই জন্য এই পৌরসভার আজকের এই মরণ দশা। আমার কথা আমি কিছু বললে ওদের রাখতে হয়। কালকে শুনছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে কিছু বলা নেই, আমাদের অন্যান্য নেতৃত্বদের নামে কিছু বলা নেই, এমনকি বলে দিলেন জগন্নাথ সরকার সম্পর্কে কিছু বলবো না। 1 পয়েন্ট এজেন্ডা বঙ্কিম ঘোষ, কারণ আমি জানি আমার বিরুদ্ধে ওরা যত বেশি বলবে আমি তত বেশি ভোটে জিতব। আমাকে ওরা ভয় পেয়েছে, ওরা বলছেন আমি গাড়ি করে ঘুরি, 45 বছর রাজনীতি জীবন হয়ে গেল, 35 বছর আমি জনপ্রতিনিধি, 3 বার গ্রাম পঞ্চায়েতে জিতেছি হরিণঘাটা থেকে, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, 2001 থেকে 11 টানা বিধায়ক। হরিণঘাটার মধ্যে তখন আমাদের 4টা গ্রাম পঞ্চায়েত ছিল, পাতলা 2 থেকে শুরু করে হিংনাড়া, দেউলি, গেটুগাছি, রাউতারি, শিমুরালি এগুলো ছিল। এখানকার মানুষ আমাকে 10 বছর ধরে চেনে জানে। আর আপনাদের এই চাকদা পৌরসভায় সিপিএম এ থাকার কারণে অমল ভৌমিকের নেতৃত্বে বুথে বুথে মানুষের কাছে ভোট ভিক্ষা করেছি। হরিণঘাটা ফার্মের প্রচুর কর্মচারী চাকদায় থাকে, তাদের বাড়ি বাড়ি যায়, তারা জড়িয়ে ধরে, বহু মানুষ তারা আমাকে জড়িয়ে ধরে। ওরা শুধু দেখতে পান না,
সবাই দেখতে পান, ওরা দেখতে পান না। আমি বলেছি দেখতে না পারলে আমাকে বলবেন, আপনাদের একটা হাই পাওয়ার চশমা দিয়ে দেবো, দেখবেন আসলে দেখতে পাচ্ছেন কোনটা আপনাদের জন্য, মানুষের জন্য, আপনাদের সেবা দেওয়ার জন্য। সেবাই আমার ধর্ম, সেবাই আমার কর্ম, আর সেই জন্যই বিজেপিতে এসেছি, বিজেপি করছি। আপনারা কষ্ট পাচ্ছেন। আমার আগে বক্তা বলেছে এখানে আজ থেকে 6 বছর 7 বছর ধরে চলছে। আপনারা বলুন তো, এর আগের বার যখন বর্ষার সময়, বন্যার সময়, যখন চাকদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত ভায়া রেল স্টেশন ভয়ঙ্কর জলমগ্ন হয়ে রাস্তা, টোটো উল্টে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, 4 মাস ধরে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারলো না, তাদের মন না গেল। আমাকে ব্যবসায়ীরা চিঠি দিয়েছেন, অন রেকর্ড আমার কাছে আছে, একটা না 3টে চিঠি আমার কাছে আছে। 2-3টে স্কুলের দিদিমণিরা আমাকে চিঠি পাঠিয়েছেন। এরকম 5-6টা চিঠি আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, পাবলিক থেকে আমার কাছে চিঠি করেছে। আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, আপনি তো বিধায়ক, আপনি দেখুন। পৌরসভায় গিয়ে 6বার 7বার শ্রেয়াশিস ব্যানার্জি আমাদের মন্ডল সভাপতি, ওর নেতৃত্বে আমাদের নেতৃত্বরা পৌরসভার চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। বেহাল চাকদার অবস্থা, যত্রতত্র আবর্জনা ছড়িয়ে, জঞ্জাল ছড়িয়ে, বর্ষার সময় এই জঞ্জাল জলে গলে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, ভাইরাস ছড়াচ্ছে, পাশেই বাচ্চাদের স্কুল, ভাইরাসে অ্যাটাক হচ্ছে। আপনারা দেখুন, বারবার বলেছি। ওরা বলছেন কি করছে, নো রিপ্লাই, হচ্ছে, হবে, দেখছি, দেখবো, টাকা নেই, চিঠি লিখেছি, চলছে। আরে চিঠি তো আমিও লিখেছি গত 5 বছরে। চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে চিঠি দিয়েছি, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে চিঠি দিয়েছি, পিডব্লিউডি মিনিস্টার তাকে চিঠি দিয়েছি। আপনাদের সাথে বাধ্য হয়ে আমাকে এই নোংরা জলে সাঁতার কাটতে হয়েছে। আমাকে অনেকে বলল, নোংরা জলে এইভাবে সাঁতার কাটলেন তো অসুস্থ হয়ে পড়বেন, গরম জলে স্নান করবেন, ডেটল দিয়ে এইসব পরামর্শ দিল। আমি বললাম, মানুষের স্বার্থে যতদূর যেতে হয় নামবো, মানুষের স্বার্থে যদি আমাকে জলে ডুব দিতে হয় দেব, মানুষের স্বার্থে যদি আমাকে মরতে হয় মরবো। এই অঙ্গীকার নিয়ে আমি রাজনীতিটা করছি। সেই জন্য সমস্ত নোংরাকে অপেক্ষা করে আমি সাঁতার কেটে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, গোটা চাকদাবাসী নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছি। আর তার আগে ওরা বলছে এখানে কিছু করে না। আমি যখন সাঁতার কেটেছি তখন ওদের গায়ে জ্বালা ধরেছে, তখন ওরা আমার সাঁতারটাকে খুব ভালো করে দেখেছে। এবারে দেখতে পেয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে বসে বাইট দিচ্ছেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত গাত্র দেওয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন, উনি বলছেন সাঁতার কাটছে, ন্যাকামো হচ্ছে, ন্যাকামো করছে, ন্যাকামো করছে, পা বেরিয়ে আছে, সাঁতার কাটছে। বলে এই সাঁতার কাটাটা যন্ত্রণা হয়ে গেছে ওদের কাছে। আর গোটা রাজ্যে এই গোটা চাকদার মানুষ আমাকে ফেসবুকে যে কত কমেন্ট করে বাহবা জানিয়েছেন, আমি সব রেকর্ডে রেখে দিয়েছি। তোমাদের জ্বালা হচ্ছে, চুরি করে পৌরসভা নিয়েছো, ছাপ্পা মারে পৌরসভা নিয়েছো, বছরে 100 কোটি টাকা আসে, সে টাকা কোথায় যায়? হয় অনভিজ্ঞতার কারণে টাকা ফেরত যায়, আর নয় টাকা তোমরা কাউন্সিলররা ভাগ করে মেরে খাও, যার জন্য আজকে এটা হয় না। কেন ভ্যাট সিস্টেম নেই? দিনের পর দিন আবর্জনাগুলো ছড়িয়ে আছে, ড্রেজার মেশিনে এনে এগুলোকে লড়ে ট্র্যাক্টরে করে তুলে নেওয়া যেতে কতক্ষণ? জল জমে আছে। আমি চেয়ারম্যানকে ফোন করেছি, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে মিটিং করেছি, বিডিওকে নিয়ে মিটিং করেছি, ডিএম এর কাছে গেছি, এসডিওর কাছে গেছি, প্রত্যেককে চিঠি দিয়েছি, অন রেকর্ড আমার কাছে আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, আপনি তো বিধায়ক, আপনি দেখুন। পৌরসভায় গিয়ে 6বার 7বার শ্রেয়াশিস ব্যানার্জি আমাদের মন্ডল সভাপতি, ওর নেতৃত্বে আমাদের নেতৃত্বরা পৌরসভার চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। বেহাল চাকদার অবস্থা, যত্রতত্র আবর্জনা ছড়িয়ে, জঞ্জাল ছড়িয়ে, বর্ষার সময় এই জঞ্জাল জলে গলে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, ভাইরাস ছড়াচ্ছে, পাশেই বাচ্চাদের স্কুল, ভাইরাসে অ্যাটাক হচ্ছে। আপনারা দেখুন, বারবার বলেছি।
ওরা বলছেন কি করছে, নো রিপ্লাই, হচ্ছে, হবে, দেখছি, দেখবো, টাকা নেই, চিঠি লিখেছি, চলছে। আরে চিঠি তো আমিও লিখেছি গত 5 বছরে, চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে চিঠি দিয়েছি, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে চিঠি দিয়েছি, পিডব্লিউডি মিনিস্টার তাকে চিঠি দিয়েছি। আপনাদের সাথে বাধ্য হয়ে আমাকে এই নোংরা জলে সাঁতার কাটতে হয়েছে। আমাকে অনেকে বলল নোংরা জলে এইভাবে সাঁতার কাটলেন তো অসুস্থ হয়ে পড়বেন, গরম জলে স্নান করবেন, ডেটল দিয়ে এইসব পরামর্শ দিল। আমি বললাম মানুষের স্বার্থে যতদূর যেতে হয় নামবো, মানুষের স্বার্থে যদি আমাকে জলে ডুব দিতে হয় দেব, মানুষের স্বার্থে যদি আমাকে মরতে হয় মরবো, এই অঙ্গীকার নিয়ে আমি রাজনীতিটা করছি। সেই জন্য সমস্ত নোংরাকে অপেক্ষা করে আমি সাঁতার কেটে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, গোটা চাকদাবাসী নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছি। আর তার আগে ওরা বলছে এখানে কিছু করে না। আমি যখন সাঁতার কেটেছি তখন ওদের গায়ে জ্বালা ধরেছে, তখন ওরা আমার সাঁতারটাকে খুব ভালো করে দেখেছে। এবারে দেখতে পেয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে বসে বাইট দিচ্ছেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত গাত্র দেওয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন উনি বলছেন সাঁতার কাটছে, ন্যাকামো হচ্ছে, ন্যাকামো করছে, ন্যাকামো করছে, পা বেরিয়ে আছে, সাঁতার কাটছে। বলে এই সাঁতার কাটাটা যন্ত্রণা হয়ে গেছে ওদের কাছে। আর গোটা রাজ্যের এই গোটা চাকদার মানুষ আমাকে ফেসবুকে যে কত কমেন্ট করে বাহবা জানিয়েছেন, আমি সব রেকর্ডে রেখে দিয়েছি। তোমাদের জ্বালা হচ্ছে, চুরি করে পৌরসভা নিয়েছ, ছাপ্পা মারে পৌরসভা নিয়েছ, বছরে 100 কোটি টাকা আসে, সে টাকা কোথায় যায়? হয় অনভিজ্ঞতার কারণে টাকা ফেরত যায়, আর 9 টাকা তোমরা কাউন্সিলররা ভাগ করে মেরে খাও, যার জন্য আজকে এটা হয় না। কেন ভ্যাট সিস্টেম নেই? দিনের পর দিন আবর্জনাগুলো ছড়িয়ে আছে, লেজার মেশিনে এনে এগুলোকে লড়ে ট্র্যাক্টরে করে তুলে নেওয়া যেতে কতক্ষণ? জল জমে আছে, আমি চেয়ারম্যানকে ফোন করেছি, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে মিটিং করেছি, বিডিওকে নিয়ে মিটিং করেছি, ডিএম এর কাছে গেছি, এসডিও এর কাছে গেছি, প্রত্যেককে চিঠি দিয়েছি, অন রেকর্ড আমার কাছে আছে। সাঁতার কাটার কিছুদিন পর আমি বিধানসভায় তুলেছিলাম, পূর্তমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে চাকদা রথতলা থেকে এই চাকদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত জলমগ্ন হয়ে আছে, মানুষ ভয়ঙ্কর বিপদের মুখে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনি ব্যবস্থা নিন। আমাকে দপ্তর থেকে ওনার জয়েন্ট সেক্রেটারি ফোন করে বললেন যে স্যার এই কালী পুজোর আগেই আমাদের টেন্ডার হবে, কালী পুজোর পরে আমরা এই রাস্তার কাজে হাত দেবো, অ্যামাউন্ট 21.50 টাকা, 21,50,00,000 টাকা। আর লোকাল তৃণমূলরা কি করছে? মানুষকে হাই ওয়াজ দেওয়ার জন্য 2025 সালের আগে গেছে 24 সাল, 24-এর আগে গেছে 23, মানুষ আন্দোলন করছে, মানুষ এই নোংরা নিয়ে, নোংরা পৌরসভা বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে, তখন এরা প্রতিবার কালী পুজোর পরে করে দেবো, এই কালী পুজোর পরে হয়ে যাচ্ছে। কিন্তু নেতারা, পদাধিকারীরা, ইঞ্জিনিয়ারদের এনে ওই ফিতে দিয়ে রাস্তা মাপছে, বলছে এই কালী পুজোর হবে। গতবার 23-এ গেল, 24-এ গেল, এবারও রাস্তা মেপেছে, এবারও ওরা রাস্তা মেপেছে, ওরা স্বীকার করেছে আমরা দল বেঁধে নেমে রাস্তা নেমেছি, আমরা যোগাযোগ করছি, আমরা বসে নেই। কত বছর ক্ষমতায় তোমরা আছো? 15 বছর, এখনো ফিতে দিয়ে মাপছো, যদিও আমি জানি ফিতে মাপার শেষ হয় না, ফিতে কেটে কোনোদিন শেষ করা যায় না, ফলে ফিতে দিয়ে ওরা মাপতেই থাকবে, ফিতে কোনোদিন শেষ হবে না। এই করতে করতে 3 মাস 90 দিন আছে, নির্বাচন হবে, রাস্তাও ভোগে যাবে। আপনারা এরপরে ওদেরকে ভোট দেবেন, এরপরে ওদের পাশে দাঁড়াবেন। শুধু মিথ্যাচার, শুধু কুৎসাচার, কোন কাজ এই 5 বছরে পৌরসভা করলো না। পঞ্চায়েত এলাকায় যান, কত রাস্তা, প্রচুর রাস্তা বাকি। আজকে আমি একজন নিজে আমার টাকা দিয়ে একটা রাস্তা উদ্বোধন করেছি কুগাছিতে, নিকরগাছিতে, আজকে সকালে উদ্বোধন করেছি। কদিন আগে তাতলা ওয়ানে 3টে রাস্তা একদিনে করেছি আমি, কংক্রিট ঢালাই রাস্তা। 100টার উপরে 3 বাতির স্তম্ভ দিয়েছি আমি, সব ফ্লেক্সে টানিয়ে দেবো কোথায় কি করেছি। তো আমার ছাত্রদের কটা প্রাইমারি স্কুলকে টাকা দিয়েছি, কটা হাই স্কুলকে টাকা দিয়েছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন।
এখানে একটা হাই স্কুল, প্রথম আমি এমএলএ হয়েছি, সেই মাস্টারমশাই আমায় বললেন আমার স্কুল আপগ্রেডেশনের জন্য আমাকে একটা টাকা দিন। আমি বললাম কটা ঘর লাগবে? বললো 2টো ঘর লাগবে। উনি আমার বাড়ি গিয়ে চিঠি দিয়ে এসছেন, 9 লক্ষ টাকা আমি স্যাংশন করেছি। সেই টাকা ডিএম চেক দিয়ে পাঠিয়ে দিয়েছে ঘুগিয়া হাই স্কুলের হেডমাস্টারকে। 1 মাস বাদে ঘুগিয়া হাই স্কুলের হেডমাস্টার আমায় ফোন করলেন, বললেন স্যার আমায় মাফ করবেন, আপনাকে ধন্যবাদ, আপনি টাকাটা অনুমোদন করেছেন, কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো, আমাকে ফেরত দিতে হবে। আজকে সে কি মাস্টারমশাই, আমার প্রথম এমএলএ ল্যান্ডের টাকা আপনাকে দিলাম, এত স্কুল টাকা চাইছি, আপনি টাকাটা ফেরত দেবেন মানে? বলছে আমার উপায় নেই, আমি শুধু আপনাকে এটা বলতে পারি এই টাকা দিয়ে আমি কাজ করলে আমি দার্জিলিং ট্রান্সফার হয়ে যাব, দয়া করে এটা আপনি ফেরত নিন। আমি বললাম টাকাটা আপনি ডিএম কে ফেরত দিন। উনি ডিএম কে ফেরত দিলেন। এখন আবার অনেক স্কুল যখন টাকা নিতে শুরু করেছে, সেদিন উনি আমায় ফোন করে বলছেন স্যার ওই 9 লক্ষ টাকা যেটা ফেরত দিয়ে দিয়েছিলাম, স্যার দয়া করে আমাকে ওই টাকাটা ফেরত দিন, আমি কাজ করব। মানেটা বুঝলেন? ওনাকে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বঙ্কিম হোসেন এমএলএ ল্যান্ডের টাকা দিয়ে কাজ করলে তোমাকে এখান থেকে, আমি কাজ করলে ওরা মনে করছে ওদের বদনাম হবে, বঙ্কিম হোসেন নাম হয়ে যাবে। আরে রাজনীতিতে এসব চলে না। সংসদীয় গণতন্ত্রে কেউ চিরস্থায়ী নয়। সরকার যাবে, সরকার আসবে। যে সরকার আজকে যা করে যাচ্ছে, কালকে আর একটা সরকার সেখান থেকে সে ধরবে। আমি এমএলএ আছি, আজকে নাও থাকতে পারি। আগের যে এমএলএ যে পর্যন্ত করে গেছে সেখান থেকে আমি ধরেছি। আজকে যদি এখানে স্কুলটা হয়, এই স্কুলটা চাকদার নাগরিকদের একটা সম্পদ হবে। নিজস্ব ভঙ্গিতে হাজার হাজার বছর ধরে ওই স্কুল দুটো দাঁড়িয়ে থাকবে, এটা চাকদাবাসীর অ্যাসেট হয়ে থাকবে। বঙ্কিম ঘোষ সেখানে থাকবে না, ওপরে চলে যাবে, কিন্তু ওই বিল্ডিং দুটো থাকবে। মূর্খরা বুঝে না এই কথা, সেই জন্য বাধা দিচ্ছে। জায়গায় জায়গায় বলবো কোথায় কোথায় বাধা দিয়েছে, কেন এসব হবে। আমি তো আপনাদের সাথে সহযোগিতা চেয়েছি, বারবার বলেছি ডেভেলপমেন্ট মিটিং এ আমি এখানকার প্রথম শ্রেণীর নাগরিক, আমাকে আপনারা ব্যবহার করুন, আমি আপনাদের সাথে আছি। উন্নয়ন নিয়ে রাজনীতি করব না, উন্নয়ন একটা পরিবার। পৌরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি সবাই মিলে আলোচনা করে চাকদার উন্নয়ন করি। আপনারা অবাক হবেন, পঞ্চায়েত সমিতিতে একটা মিটিং আমাদের ডাকেননি। ডিএম জেলায় আমাদের বিরোধী বিধায়কদের একটা এমএলএদের ডাকেননি। আমরা 7টা এমএলএ 6টা এমএলএ এখানে ছিলাম। মুখ্যমন্ত্রী এখানে ডেভেলপমেন্ট মিটিং করতে আসে, আমাদের ডাকে না। সেই মিটিংয়ে যাওয়া আমাদের অধিকার আছে। এই চাকদা মানুষের কথা তো আমরা মুখ্যমন্ত্রীকে ওখানে বলবো কৃষ্ণনগরে, ওরা আমাদের ডাকবে না। কিন্তু আমরা বলেছিলাম আমাদের ডাকুন, আমাদেরও যা সোর্স আছে আপনাদের সাথে মিলিত ভাবে। হ্যাঁ, তো সেই জন্য আমি আপনাদের কাছে বলছি, এরা নানান মিথ্যাচার করবে, কুৎসাচার করবে নির্বাচনের মুখে ধরিয়ে। আপনারা প্রশ্ন করুন, আরে পৌরসভায় তো তোমরা, পঞ্চায়েত সমিতিতে তোমরা, গ্রাম পঞ্চায়েতে তোমরা, রাজ্য সরকারে তোমরা, কেন্দ্রে ঢেলে ঢেলে টাকা পাঠাচ্ছে। এই শুনলেন পিএমজিএসওয়াই। আমাদের মধ্যে আমাদের একজন নেত্রী এসছেন, তিনি আমাদের রাজ্য পার্টির মহিলা সমিতির সভানেত্রী ফাল্গুনী পাত্র, সুবক্তা, একজন মহিলা। আমি ছেড়ে দিচ্ছি, উনি তারপরে ধরবেন। দয়া করে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা থাকবেন, শুনবেন। তো আমি যেটা বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই, ওরা কাজগুলো করতে দিতে চায় না। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তো আমি ওদের কাছে বলছি, ওরা যখন প্রশ্ন করে ওদেরকে প্রশ্ন করুন। 15 বছর এখানে আছেন আপনাদের, এর আগে 2টো এমএলএ আপনাদের ছিল। নরেশ চাকি স্বর্গীয় নেতা, আমি শ্রদ্ধা করি, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তিনি আমাদের মধ্যে নেই, তো তিনি এমএলএ ছিলেন। তিনি কি উন্নয়ন করে গেছেন? তিনি কেন এই রাস্তাটার উদ্যোগ নেননি? রত্না ঘোষ এখানকার এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, কেন এই রাস্তার জন্য একটা মাস্টার প্ল্যান হয়নি? আজকে রাস্তাটা ক্রমশ নিচু হচ্ছে, NH-12 উঁচু হয়ে গেছে, জল খেলছে না। আগে এপারের জল ওপারে যেত, ব্যালেন্স হতো, চাকদা ডুবতো না। যখন তোমরা দেখলে 8-9 বছর ধরে এখানে রাস্তা উঁচু হচ্ছে, তাহলে এটা ডুববে। আজকে রাস্তা ডুবেছে, এবার চাকদা শহর ডুবেছে। অনেক জায়গায় চাকদা শহরে জল দাঁড়িয়ে গেছে, এরপরে চাকদা শহর জলে ডুবে যাবে। তাহলে মানুষকে এই জল থেকে মুক্তি দিতে গেলে যেটা করা দরকার, তার জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার। সেই প্ল্যানটা কি হবে? এই সমস্ত জলটাকে ড্রেন দিয়ে নিয়ে গঙ্গায় ফেলতে হবে, তার জন্য মাস্টার প্ল্যান দরকার।
কোনো প্ল্যানিং আছে, কোনো পরিকল্পনা আছে, কোনো আলোচনা আছে? নেই। শুধু আপনাদের ভুল বোঝাবে, মিথ্যা কথা বলবে, লক্ষ্মীর ভান্ডার দেবো, এই দেবো, ওই দেবো। এই সিএ হচ্ছে আপনাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। এই হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূলের হাল, মুখ্যমন্ত্রীর হাল। কথায় কথায় বিরোধিতা। উনি কি বললেন আপনাদের মনে আছে? আধার কার্ড যখন হয়, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,